ওম শান্তি। আজকে 30 মে 2021 অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য। রিভাইজ কোর্স হচ্ছে 10 জানুয়ারি 1988 মুরলির সারাংশ হচ্ছে মনন করবার বিধি তথা মনন শক্তিকে বাড়ানোর যুক্তি। আজ রত্নাকর বাবা তার অমূল্য রত্নদের সাথে মিলিত হতে এসেছেন। যে প্রত্যেক শ্রেষ্ঠ আত্মা কতখানি জ্ঞানরত্ন জমা করেছে অর্থাৎ জীবনে ধারণ করেছে, এক একটি জ্ঞানরত্ন পদম থেকেও বেশি মূল্যবান। তাহলে ভাবো আদি থেকে এখন পর্যন্ত কত পরিমাণে জ্ঞানরত্ন প্রাপ্ত হয়েছে। রত্নাকর বাবা এক একটি বাচ্চার বুদ্ধিরূপী ঝুলিতে অনেক অনেক রত্ন ভরে দিয়েছেন। সকল বাচ্চাদের সমানভাবে সম পরিমাণ জ্ঞানরত্ন প্রদান করেছেন। কিন্তু এই জ্ঞানরত্ন যত নিজের প্রতি বা অন্য আত্মাদের প্রতি কাজে লাগানো হয় ততই এই রত্ন বৃদ্ধি পেতে থাকে। বাপদাদা দেখেছেন, বাবা তো সবাইকে সমান দিয়েছেন, কিন্তু কোনো কোনো বাচ্চা রত্নগুলিকে বাড়িয়েছে আর কেউ কেউ রত্নগুলিকে বাড়ায়নি। কেউ ভরপুর হয়েছে, কেউ অক্ষয় মালামাল তথা অপার ঐশ্বর্যশালী হয়েছে, কেউ সময় অনুসারে কাজে লাগাচ্ছে, কেউ সব সময় কাজে লাগিয়ে এর পদমগুণা বর্ধিত করে যাচ্ছে। কেউ যতটা কাজে লাগানো উচিত ততখানি লাগাতে পারে না। সেই জন্যে রত্নের ভ্যালিউকে যতখানি বুঝতে পারার কথা ততখানি বুঝতে পারছে না। যতখানি প্রাপ্ত হয়েছে সেটা বুদ্ধিতে ধারণ তো করেছে, কিন্তু কার্য ব্যবহারে নিয়ে এলে তার থেকে যে সুখ, খুশি, শক্তি, শান্তি আর নির্বিঘ্ন স্থিতির প্রাপ্তি অনুভূতি হওয়ার কথা সেটা করতে পারে না। এর কারণ মনন শক্তির অভাব। কেননা মনন করা অর্থাৎ জীবনে সমাহিত করে নেওয়া, ধারণ করা। মনন না করা অর্থাৎ কেবল বুদ্ধি পর্যন্ত ধারণ করা। তারা জীবনে প্রতিটি কার্যে প্রতিটি কর্মে ব্যবহারে নিয়ে আসে, তা নিজের জন্যেই হোক বা অন্য আত্মাদের জন্যেই হোক। আর অন্যরা কেবল বুদ্ধিতে স্মরণ রাখে অর্থাৎ বুদ্ধির দ্বারা ধারণ করে। যেমন যে কোনো স্থূল সম্পদকে কেবল সিন্ধুকে এনে রেখে দিলে আর সময়ের মতো বা সদা কাজে যদি না লাগাও তবে সেই খুশির প্রাপ্তি হয় না। কেবল মনের সান্ত্বনা থাকে যে আমার কাছে আছে, সেটা না বৃদ্ধি পাবে না অনুভূতি হবে। তেমনই জ্ঞান রত্ন যদি কেবল বুদ্ধিতে ধারণ করলে, স্মরণ রাখলে, মুখে বর্ণন করলে, পয়েন্ট তো খুব সুন্দর, তো স্বল্প সময়ের জন্যে ভালো পয়েন্টের কারণে নেশাও ভালো থাকে, কিন্তু জীবনে প্রতিটি কর্মে সেই জ্ঞান রত্নকে নিয়ে আসতে হবে। কেননা জ্ঞান রত্ন জ্ঞান আলোকও আবার জ্ঞান শক্তিও। সেই জন্যে যদি এই বিধিতে কর্মে না নিয়ে আসা হয় তবে বৃদ্ধিও পায় না বা অনুভূতিও হয় না। জ্ঞান পঠন পাঠনও আর জ্ঞান শ্রেষ্ঠ সম্রাস্ত্র। এই হলো জ্ঞানের মূল্য। মূল্যকে জানা অর্থাৎ কর্মে ব্যবহার করা। আর যত বেশি কার্য ব্যবহারে নিয়ে আসা হবে ততই শক্তির অনুভব করতে থাকবে। যেমন অস্ত্রকে সময় মতো যদি ব্যবহার না করা হয় তবে সেই অস্ত্র অনুপযোগী হয়ে যায়, অর্থাৎ তার যে ভ্যালিউ তা হ্রাস হয়ে যায়। জ্ঞানও অস্ত্র, যদি মায়াজিত হওয়ার সময় অস্ত্রকে কাজে ব্যবহার করা না হয় তবে তার যে ভ্যালিউ তাকে কম করে দিলে, কেননা তার থেকে লাভ নিলে না। লাভ নেওয়া অর্থাৎ ভ্যালিউ বজায় রাখা। জ্ঞান রত্ন সকলের কাছে আছে, কারণ সকলেই তোমরা অধিকারী, কিন্তু ভরপুর থাকার বিষয়ে নম্বর ক্রমে রয়েছে। মূল কারণ শোনালাম, মনন শক্তির অভাব। মনন শক্তি হল বাবার খাজানাকে, সম্পদকে নিজের খাজানা অনুভব করবার আধার। স্থূল আহার হজম হলে যেমন রক্ত তৈরি হয়, কেননা আহার করা আলাদা জিনিস, কিন্তু তাকে হজম করে নিলে সেটা রক্তের রূপে নিজের হয়ে যায়। ঠিক সেইভাবে মনন শক্তির দ্বারা বাবার
খাজানা মানে আমার খাজানা, এই নিজের অধিকার নিজের খাজানা বলে তখন অনুভব হয়। বাপদাদা আগেও বলেছেন, নিজের কায়দায় ঘটলেই তবেই নশা চড়বে। অর্থাৎ বাবার খাজানাকে মনন শক্তির দ্বারা কাজে লাগিয়ে প্রাপ্তির অনুভব যদি করো তবে নেশা চড়বে। শুনবার সময় নেশা থাকে, কিন্তু সর্বদা কেন থাকছে না? এর কারণ হলো সদা মনন শক্তির দ্বারা তাকে নিজের বানাওনি। মনন শক্তি অর্থাৎ সাগরের তলদেশে গিয়ে অন্তর্মুখী হয়ে জ্ঞান রত্নের গুহ্যতায় যাওয়া। কেবল রিপিট করবে না, বরং প্রতিটি পয়েন্টের রহস্য কি, আর প্রতিটি পয়েন্টকে কোন সময়ে কোন বিধিতে কাজে ব্যবহার করতে হবে, আর প্রতিটি পয়েন্টকে অন্য আত্মাদের প্রতি সেবাতে কোন বিধিতে লাগাতে হবে, প্রতিটি পয়েন্টকে শুনে মনন করে এই 4টি বিষয়ে ভাবো। তার সাথে সাথে মনন করতে করতে প্র্যাকটিক্যালি সেই রহস্যের রসে ডুবে যাও। নেশার অনুভূতিতে এসো। মায়ার ভিন্ন ভিন্ন বিঘ্নগুলিকে সময় বা প্রকৃতির ভিন্ন ভিন্ন পরিস্থিতি অনুযায়ী কাজে লাগিয়ে দেখো। আমি যেটা মনন করেছি, এই পরিস্থিতি অনুসারে বা বিঘ্ন অনুসারে যে জ্ঞান রত্ন আমাকে মায়াজিৎ বানাতে পারবে নাকি বানাবে, সেটা প্র্যাকটিক্যালি হয়েছে, অর্থাৎ মায়াজিৎ হয়েছ, নাকি ভেবেছিলে মায়াজিৎ হবে কিন্তু পরিশ্রম করতে হবে, নাকি সময় ব্যর্থ হয়েছে। এতে প্রমাণ হয় যে বিধি যথার্থ ছিল না, সে কারণেই সিদ্ধিলাভ হলো না। সায়েন্সের লোকেরা যেমন অত্যন্ত পাওয়ারফুল বম্বস বানিয়ে নেয়, মনে করে ব্যাস এর দ্বারাই আমরা জিতে যাব, কিন্তু ইউজ যারা করবে তারা যদি কিভাবে ইউজ করতে হয় সেটাই না জানে, তবে যত পাওয়ারফুল বম্বস হোক না কেন তা যেখানে সেখানে এমন জায়গায় গিরে পড়বে যে ব্যর্থ হয়ে যায়। তার কারণ কি? ইউজ করবার বিধি ঠিক নেই। এই রকমই এক একটি জ্ঞানরত্ন হলো অমূল্য। জ্ঞান রত্ন বা জ্ঞানের শক্তির কাছে পরিস্থিতি বা বিঘ্ন টিকতে পারে না, কিন্তু যদি বিজয় না হয় তবে জানবে ইউজ করবার বিধি তার জানা নেই। দ্বিতীয়ত, মনন শক্তির অভ্যাস সর্বদা না করার জন্য বিনা অভ্যাসে যখন হঠাৎ করে সময় মতো কাজে লাগানোর প্রচেষ্টা করো তখন তোমরা বঞ্চিত হয়ে যাও। এই অমনোযোগী মনোভাব এসে যায়, জ্ঞান তো বুদ্ধিতে আছেই, সময় মতো তাকে কাজে ব্যবহার করে নেব, কিন্তু সব সময়ের অভ্যাস, বহুকালের অভ্যাসের প্রয়োজন। নয়তো সেই সময় যেই ভাববে তাকে কি টাইটেল দেওয়া হবে? কুম্ভকর্ণ। সে কি অমনোযোগী মনোভাব দেখিয়েছে? এটাই তো ভেবেছে যে আসতে দাও, আসলে ঠিক যেতে যাব। সুতরাং এইভাবে ভাবা যে সময়েতে ঠিক হয়ে যাবে, এই অমনোযোগিতার মনোভাব মানসিক চাঞ্চল্য বা বিমূর্তা উৎপন্ন করে। সেই জন্য রোজ মনন শক্তিকে বাড়িয়ে যেতে থাকো। রিভাইজ কোর্স বা অভ্যাস যা রোজ শুনেছ, তো মনন শক্তিকে বাড়ানোর জন্য রোজ কোনো না কোনো একটি বিশেষ পয়েন্ট বুদ্ধিতে ধারণ করো। আর যে 4টি বিষয় বলেছি সেই বিধি অনুযায়ী অভ্যাস করো। চলতে ফিরতে সব কাজকর্ম করতে করতে স্থূল কাজকর্মই করো কিংবা সেবার কাজ করো, সারাদিন মনন যেন চলতে থাকে। হয়তো বিজনেস করছো বা অফিসে কাজ করছো কিংবা সেবা কেন্দ্রে সেবা করছো। যে মুহূর্তে বুদ্ধি একটু ফ্রি রয়েছে দেখবে নিজের মনন শক্তির অভ্যাসকে বারবার ভিন্ন ভিন্ন যুক্তির বিচারে ছোটাও। কোনো কোনো কাজ এমনও হয়ে যায় যে করছো, তার সাথে সাথে ভাবার অবকাশও রয়েছে। এমন খুব কমই হয় যে এমন কাজ হয়ে থাকে যে যাতে বুদ্ধির ফুল অ্যাটেনশন দিতে হয়, না হলে তো ডবল দিকে বুদ্ধি চলতে থাকে। এরকম সময়ে যদি নিজের দিনচর্যাতে নোট করে রাখো তবে মাঝে মাঝে অনেক সময় পেয়ে যেতে পারো। মনন শক্তির জন্য বিশেষ সময় পাওয়া গেলে তবে অভ্যাস করব, সেরকম কোনো বিষয় নেই। চলতে ফিরতে সেটা করতে পারো। যদি একান্তে থাকার সময় পাওয়া যায় তবে তো খুবই ভালো। থাক আর সূক্ষ্মতায় গিয়ে প্রতিটি পয়েন্টকে স্পষ্ট করে তোলার চেষ্টা করো। বিস্তারে যাও, তাহলে অনেক মজা পাবে, কিন্তু প্রথমে পয়েন্টের নেশার স্থিতিতে স্থিত হয়ে করবে, তখন আর বোর হবে না। নয়তো তোমরা শুধু রিপিট করে নাও আর
পরে বলো যে এটা তো হয়ে গেছে, এখন কি করব। যেমন তোমরা যখন সুদর্শন চক্র ঘোরাও তখন তোমাদের কেউ কেউ বাবাকে হাসায়, চক্র কিভাবে ঘোরাবো, 5 মিনিটেই তো চক্র পুরো হয়ে যায়। তারা স্থিতির অনুভব করতে তো আসে না, শুধু রিপিট করে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। এত জন্ম নিয়েছিলাম, এত আয়ু ছিল আমাদের, এত সময়, ব্যাস পুরো হয়ে গেল। কিন্তু সুদর্শন চক্রধারী হওয়া অর্থাৎ নলেজফুল পাওয়ারফুল স্থিতির অনুভব করা, পয়েন্টের নেশায় স্থির থাকা, গুণার্থ জেনে রাজযুক্ত হওয়া অর্থাৎ সেই জ্ঞানের বিন্দুযুক্ত হওয়া। প্রতিটা পয়েন্ট এইরকম অভ্যাস করো। এটা তো সুদর্শন চক্রের একটা বিষয় বলা হয়েছে। এভাবে জ্ঞানের প্রতিটা পয়েন্টকে মনন করো আর মাঝে মাঝে অভ্যাস করো। এরকম নয় শুধু আধা ঘন্টা মনন করেছো। যখনই সময় পাচ্ছ মননের অভ্যাসের দিকে যেন তোমার বুদ্ধি চলে যায়। মনন শক্তিতে বুদ্ধি বিজি থাকলে তবে নিজের থেকেই সহজে মায়াজিত হয়ে যাবে। তোমাকে বিজি দেখে মায়া নিজেই সরে যাবে। মায়া যদি আসে আর মায়াকে তাড়াতে তোমাদের যুদ্ধ করতে হয় এবং কখনো জয় কখনো পরাজয় হয়, তাহলে সেটা পিঁপড়ের মার্গের পুরুষার্থ হচ্ছে, অর্থাৎ হামাগুড়ি দিয়ে চড়ার অবস্থার পুরুষার্থ। এখন সময় তীব্র পুরুষার্থে করার ওড়ার সময়। সেই জন্য মনন শক্তিতে বুদ্ধি বিজি রাখো। এই মনন শক্তির দ্বারা স্মরণের শক্তিতে মগ্ন থাকার অনুভব সহজ হয়ে যাবে। মনন তোমাদের মায়াজিত বানায় আর ব্যর্থ সংকল্প থেকেও মুক্তি করে দেয়। যেখানে ব্যর্থ নেই, বিঘ্ন নেই, তো সেখানে শক্তিশালী স্থিতি এবং ভাবে বিভোর হয়ে থাকার স্থিতি আপনা থেকে হয়ে যায়। অনেকে ভাবে বীজরূপ স্থিতি কিংবা শক্তিশালী স্মরণের স্থিতি কম স্থায়ী হয় কিংবা অনেক অ্যাটেনশন দেওয়ার পর অনুভব হয়। এর কারণ তোমাদের আগের বারই শোনানো হয়েছে যে লিকেজ আছে। বুদ্ধির শক্তির ব্যর্থের দিকে যায়। কখনো ব্যর্থ সংকল্প চলবে, কখনো সাধারণ সংকল্প চলবে। যে কাজ তোমরা করছো সেই কাজের সংকল্পে বুদ্ধি বিজি থাকা, একে হলো সাধারণ সংকল্প বলে। স্মরণের শক্তি কিংবা মনন শক্তি যেমন হওয়া উচিত তেমন হয় না। আর নিজেকে এই বলে খুশি করে নাও যে আজ কোনো পাপকর্ম হয়নি, কোনো ব্যর্থ চলেনি, কাউকে দুঃখী দিইনি। কিন্তু তোমরা শক্তিশালী সংকল্প, শক্তিশালী স্থিতি, শক্তিশালী স্মরণ ছিল। যদি না থাকে তাহলে বলা হবে সাধারণ সংকল্প। কর্ম করেছ কিন্তু কর্ম আর যোগ একসাথে হয়নি। কর্মকর্তা হয়েছ কিন্তু কর্মযোগী হওনি। সেই জন্য কর্ম করার কালে হয় মনন শক্তি কিংবা মগ্ন স্থিতির শক্তি, এই দুইয়ের মধ্যে একটা অনুভূতি সদা হতে দাও। এই দুই স্থিতি শক্তিশালী সেবা করানোর আধার। যারা মননকারী তাদের অভ্যাস থাকার কারণে যে সময় যে স্থিতি বানাতে চায় তা বানাতে পারে। লিঙ্ক থাকলে লিকেজের অবসান হয়ে যায়, বাবার সাথে লিঙ্ক থাকলে। আর যে সময় যে অনুভূতি তা বীজরূপ স্থিতিরই হোক বা ফরিস্তা রূপেরই হোক, যা করতে চাও সেটা সহজে করতে পারবে। কারণ যখন জ্ঞানের স্মৃতি আছে তখন জ্ঞানের স্মরণ দ্বারা জ্ঞানদাতা আপনা থেকেই স্মরণে থাকেন। সুতরাং বুঝেছ মনন কিভাবে করতে হবে। তোমাদের বলা হয়েছিল, তো আবার কোনো একদিন মনন সম্বন্ধে বলা হবে। সেজন্য বাবা আজ তোমাদেরকে মনন করার বিধি বললেন। মায়ার বিঘ্ন থেকে সদা বিজয়ী হওয়া বা সদা সেবায় সফলতার অনুভব করা, এর আধার হচ্ছে মনন শক্তি। বুঝেছ? আচ্ছা, সর্বজ্ঞান সাগরের জ্ঞানী তুমি তু আত্মা বাচ্চাদের সদা মনন শক্তির দ্বারা সহজে মায়াজিত হয় এমন শ্রেষ্ঠ আত্মাদের মনন শক্তির অভ্যাসকে সদা বাড়িয়ে চলে মননের দ্বারা মগ্ন স্থিতির অনুভব করে সদা জ্ঞান রত্নের মূল্যে জেনে সদা সর্বকর্মে জ্ঞানের শক্তিকে কার্যে প্রয়োগ করে সদা শ্রেষ্ঠ স্থিতিতে থাকে এমন বিশেষ এবং অমূল্য রত্নরাজিকে বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। এমন জ্ঞানসাগর বাপদাদাকেও আমরা আত্মারূপী বাচ্চার পক্ষ থেকে নমস্কার, নমস্কার আর নমস্কার দিচ্ছি। পার্টিদের সাথে অব্যক্ত বাপদাদার সাক্ষাৎকার। নিজেকে তোমরা তীব্র পুরুষার্থী মনে করো, কেননা সময় অনেক তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, সময় দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। তাহলে সময় মতো অভীষ্ট লক্ষ্যের দিকে যারা যাচ্ছে তাদের কোন গতিতে চলতে হবে? সময় কম আর প্রাপ্তি বেশি করতে হবে না। সুতরাং অল্প সময়ে যদি বেশি প্রাপ্তি করতে হয় তাহলে তীব্র করতে হবে, তাই না? তোমরা সময়কেও দেখছো আর নিজেদের পুরুষার্থের গতিও জানো।
সুতরাং সময় যদি তেজ গতি হয় আর নিজেদের গতি যদি তীব্র না হয়, তাহলে সময় অর্থাৎ রচনা তোমরা সব রচয়িতার থেকেও তেজিয়ান হলো। রচয়িতার থেকে রচনা যদি তেজ গতি হয়ে যায় তাহলে কি ব্যাপারটা ভালো বলবে? রচয়িতার তো রচনার সামনে হওয়া উচিত। সদা তীব্র পুরুষার্থী আত্মা হয়ে সামনে এগোনোর সময় এখন। যদি সামনে এগিয়ে যেতে কোনো সাইট সিনস দেখে থেমে যাও তাহলে কিন্তু যারা থামবে তারা ঠিক সময়ে পৌঁছাতে পারবে না। মায়ার যে কোনো আকর্ষণই হচ্ছে সাইট সিন। সাইট সিনে যারা থামে তারা কিভাবে লক্ষ্যে পৌঁছাবে? সেই জন্য সদা সর্বদা তীব্র পুরুষার্থী হয়ে সামনে এগিয়ে চলো। এমন নয় যে সময় মতো পৌঁছে যাব, এখন তো সময় পড়ে আছে, এরকম ভেবে যদি ধীর গতিতে চলো তাহলে এই সময়ে বঞ্চিত হয়ে যাবে। বহুকালের তীব্র পুরুষার্থ অনুভব করা। অতএব সদা তীব্র পুরুষার্থী হও, কখনো তীব্র কখনো দুর্বল নয়। এরকম নয় যে কিছু তুচ্ছ ঘটনা ঘটলো আর দুর্বল হয়ে যাবে, একে তীব্র পুরুষার্থী বলা যাবে না। তীব্র পুরুষার্থীর কখনো থামে না, বরং ওড়ে। সুতরাং উড়ন্ত বিহঙ্গ হয়ে উড়তি কলার অনুভব করে এগিয়ে চলো। একে অপরকে সহযোগ দিয়ে নিরন্তর তীব্র পুরুষার্থী বানাও। যত অন্যদের সেবা করবে ততই নিজের উৎসাহ উদ্দীপনা বাড়তে থাকবে। বিদায়কালে দাদি জানকীজি বাপদাদার থেকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছেন। দেশ বিদেশে সেবার উৎসাহ উদ্দীপনা ভালো, যেখানে উৎসাহ উদ্দীপনা থাকে সেখানে সফলতাও হয়। সদা এই অ্যাটেনশন রাখতে হবে যে তোমাদের উৎসাহ উদ্দীপনা আছে এবং সংগঠনের শক্তিও আছে। স্নেহের শক্তি, সহযোগের শক্তি হলে তাহলে সফলতাও সেই অনুসারে হয়। এটা ভূমি, যখন ভূমি ঠিক তখন ফলও সেরকম দেয়। আর যদি টেম্পোরারি অস্থায়ী ভূমিকে ঠিক করে বীজ বপন করো তো ফলও অল্প সময়ের জন্য পাওয়া যাবে, সদাকালের জন্য ফল পাওয়া যাবে না। সুতরাং সফলতার ফলের আগে সদা ভূমি চেক করো, আর অন্যান্য যা কিছু করো তার জন্য তো জমা হয়েই যায়। এখনো তোমরা খুশি প্রাপ্তি করো, আর ভবিষ্যতে তো আছেই খুশি তোমাদের জন্য। আচ্ছা, বরদান: ভাঙ্গা, গড়া আর জোড়া, এই 3 শব্দের স্মৃতি দ্বারা সদা বিজয়ী ভব। বিস্তার: সমুদয় পঠন পাঠন আর শিক্ষার সার, এই 3 শব্দ। প্রথম, কর্মবন্ধন ভাঙতে হবে। নাম্বার 2, নিজের সংস্কার স্বভাব গড়তে হবে। অ্যান্ড নাম্বার 3, এক বাবার সঙ্গে সর্বসম্বন্ধ জুড়তে হবে। এই 3 শব্দ তোমাদের সম্পূর্ণ বিজয়ী বানায়। এর জন্য সদা এই স্মৃতি যেন থাকে যে যা কিছু বিনাশী বস্তু তোমরা এই নয়নে দেখো তা সব বিনাশ হয়ে আছে। সেই সব দেখেও নিজে নতুন সম্বন্ধ, নতুন সৃষ্টি দেখতে থাকো, তাহলে কখনো হেরে যাবে না। স্লোগান: যোগীর লক্ষণ সদা ক্লিন এবং ক্লিয়ার। अच्छा, ओम तुमको शांति। निहारने को दिल